তুই চিন্তা করিস না দাদা, আমি তোকে আরো আরো বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, দেখবি তুই তুই দৃষ্টি ফিরে পাবি। অগ্নি সাক্ষী করে তোমাদের দুজনের বিয়ে হয়েছিল, তোমাদের দুজনের 7 পাকের বন্ধন এখনো আছে, ভাঙেনি। এই বন্ধনে সত্যিটাকে তুমি মিথ্যে করতে চাইছো। এই শোনো, বেশি লাপড়াবাজি করো না। তোমাকে মারার জন্য বা ভয় দেখানোর জন্য আমি হিজড়ে বাড়াবো না, নিজেই না গিয়ে তোমার মান ছেড়ে পুরো অপমানের ক্ষীর খাইয়ে দেবো। পরি হ্যালো হ্যালো দাদাদি, একটা জবর খবর আছে। কি খবর? রতিন খচ্চরটাকে এক বাটি না জামবাটি ভর্তি ক্ষীর খাইয়ে একেবারে হিঁচকি তুলিয়ে দিয়েছি। কারা এসব করেছে জানো তো? এই যে আমরা যাদেরকে হিজড়েরা, ওরা গিয়ে একেবারে জামবাটি ভর্তি ক্ষীর খাইয়ে দিচ্ছে। তাই নাকি? হ্যাঁ গো দাদাদি, শুনে তোমার আনন্দ হচ্ছে না? হচ্ছে, কিন্তু এই ঘটনাটা তুমি জানলে কি করে? আরে ওই রতিন খচ্চর আমাকে ফোন করেছিল, আমাকে ফোন করে জানাচ্ছে যে এসব হয়েছে, আর ও আমাকে দোষারোপ করছে যে আমি নাকি ওসব করেছি। এ কি গো, হ্যালো, হাসছে কেন তুমি? আমি শালি সত্যি এসবের মধ্যে নেই, কিছুতেই বিশ্বাস করছে না, খালি আমাকে চমকাচ্ছে। আরে আমি ওসব হিজড়ে পার্টিদের চিনি না। কি করলো বলো তো এই কেঁচাইলটা? আমি করেছি। তুমি? লে পাগলি ক্ষীর খা, তুমি একেবারে রতিন হারামজাদাকে ক্ষীর খাইয়ে দিলে। আমি তোমাকে বলেছিলাম না পরি, আমি রতিন দত্তর সর্বনাশ করব। এই তো সবে শুরু করলাম, এবার ধীরে ধীরে দেখো আমি আর কি করি। ও আমার দাদুকে ভিখারি করতে চেয়েছে, তো ওকে আমি ভিখিরিরও অধম করে ছাড়বো। দাদাজি, মানুষের হাতে পায়ে ধরে ভিক্ষে করার শক্তি ওর থাকবে না, খিদের জ্বালায় ফুটপাতে বসে থাকতে হবে ওকে। ঠিক হবে, একদম ঠিক করবে। ওই সুরে বাচ্চার ওই হওয়া উচিত, যে আগুনও জ্বালাতে চাইছে ওই আগুনে পুড়ে নিজে জ্বলে মরবে। এখন রাখছি, হ্যাঁ, পরে আবার ঠিক সময় মতন আমি তোমার ঠিক ওই ফোন করবো। হুম। রতিন দত্ত, যে সর্বনাশ তুমি করেছো তার মাসুল তোমায় দিতে হবে। প্রথমে তোমায়, তারপর তোমার মেয়ে বিশাখাকে। যাক বাবা, শেষমেশ তুমি বেঁচে গেলে। উফ, কটা দিন আমার যে টেনশনে কেটেছে না অপূর্ব। তুমি জানো, আমি দিন রাত খালি ঠাকুরকে ডেকেছি আর বলেছি যে ভগবান, ওর প্রতি তুমি কোনো অবিচার করো না, অপূর্বর মতো ছেলে যেন তোমার সুবিচার পায়। ব্যাস, ভগবান আমার কথা শুনেছেন। তোমার কপালটা না সত্যিই ভালো। আমি তো ভাবছি এবার বেশ বড় করে একটা পুজো দেবো। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথা। আমার কপাল ভালো আপনি কিসে দেখলেন? আর তাছাড়া মানে পুজো আচ্ছা মানত কেন, কিসের জন্য? উমা, সে কি গো, একটা বিধবা মেয়েকে বিয়ে করে তুমি উদ্ধার করলে, আর সেই মেয়ের আগের স্বামী ফিরে আসতেই কিনা তোমাকে ভুলতে বসেছিল। বাবা রে বাবা, সুদীপ সুদীপ করে ইন্দুর সে কি আকুলি বিকুলি তুমি জানো না। আরে বাবা, সুদীপ অন্ধ হয়ে নার্সিংহোমে রয়েছে বলে তোমার দিকে তাকাবারই ফুরসত নেই তার। এই বাড়ির সবাই তো ওরই দিকে ঝুঁকেছিল। অপূর্ব দেখো, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। তবে ধর্মের কল বাতাসে নড়ে, এইবার ইন্দু তোমার কাছে ঠিক ফিরে আসবে। কেন আমার কাছে ফিরে আসতে হবে কেন? এই তো বললেন যে সুদীপের কাছে যাবার জন্য যত এত আকুলি বিকুলি, তো আমার কাছে আসবে কেন? তুমি একদম বাচ্চা ছেলে অপূর্ব। তুমি জানো না, এই সংসারে সবাই স্বার্থের নদীতেই সাঁতার কাটে অপূর্ব। আর তাছাড়া সবাই তো তোমার মতো নিঃস্বার্থভাবে সকলের উপকার করবে না। ইন্দু হলো এই চৌধুরী বংশেরই মেয়ে, নিজের স্বার্থ ছাড়া সে কিচ্ছু বোঝে না। ওকে পিসিমা, আমার একটু তাড়া আছে, পরে কথা শোনা যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবটা শুনে যাও। বলছিলাম যে সুদীপ তো অন্ধ হয়ে গেছে, ইন্দু আর কোনোদিনই তার দিকে ফিরে তাকাবে না, আর সুদীপের প্রতি তার ভালোবাসাও শেষ। কেন হবে না বলো? একজন অন্ধ লোকের জ্যোষ্ঠী হয়ে সারা জীবন কাটাবার মতো মেয়ে তো ইন্দু নয়। তাই বলছিলাম যে ইন্দু তোমার কাছেই ফিরে আসবে। অপূর্ব, রিয়েলি ইউ আর আ লাকি চ্যাপ। ইউ নো পিসিমা, ইটস রিয়েলি অ্যামেজিং। আপনি একটা সিচুয়েশনকে, বিশেষ করে মানে
হিউম্যান নেচারকে আপনি এত চমৎকার ডিফাইন করতে পারেন না, কি বলবো। আপনি আমার জন্য এতটা ভেবেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না, এতে কৃতজ্ঞতা জানাবার তো কিছু ব্যাপার নেই। তুমি তো এতদিন ইন্দুকে চিনিয়েছো। যদি সত্যি ওকে তুমি ভালোবেসে থাকো তাহলে আর দেরি না করে সোজা ওকে নিয়ে আমেরিকা চলে যাও। বলছেন? হ্যাঁ বলছি তো। আর তাছাড়া সবাই মিলে কি সুন্দর হই হই করতে করতে চলে যাবো আমরা। সবাই মিলে? হ্যাঁ সবাই মিলে তো যাবো। তোমার মার সাথে আমার কথা হয়ে গেছে তো, আমার পাসপোর্টও রেডি হয়ে গেছে। আমি তো ঠিক করেছি এবার থেকে তোমাদের সাথেই থাকবো। দেখো অপূর্ব, ইন্দুকে যদি সারা জীবনের জন্য পেতে চাও তাহলে আর উদারতা দেখিও না, আর তার সুযোগও দিও না। কারণ ইন্দু কখন যে কি করে বসে তার কিন্তু কোনো ঠিক নেই। তোমার ক্যাপাকাইটির প্রশংসা না করে পাচ্ছি না রথিন। তুমি আমার 2 নম্বর জামাই হলেও তোমার জন্য আমার গর্ব হয়। এই ফালতু কথা ছাড়ুন তো। ফালতু কথা কি বলছো? কত প্রতিভা তোমার, কত দিক থেকে কামাবার রাস্তা বের করে রেখেছো। হিজড়েদের নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট, ভাবা যায় না। চুপ করুন, মুখে যা নয় তাই বলে যাচ্ছেন, তাই না? আমি করবো হিজড়েদের নিয়ে ব্যবসা? আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? প্রথমে তো শুনে তাই ভেবেছিলাম যে তোমাকে পাগলা কুকুরেই কামড়েছে। তারপর ভাবলুম তোমার অসাধ্য কোনো কাজ নেই, হয়তো হিজড়েদের নিয়ে নতুন কোনো ভেঞ্চার খুলেছ। তা খুলেছো, ভালো করেছো। তুমি যত ব্যবসার নতুন নতুন উইং বাড়াবে তত আমারই লাভ হবে, কি বলো? আপনি থামুন। আপনি আছেন আপনার নিজের ধান্দায়, তাই না? আমি কোথায় ভাবছি যে ওই হিজড়ের দল আমাকে হঠাৎ এইভাবে রাস্তায় হ্যারাস করলো কেন? হিজড়ের দল তোমাকে হ্যারাস করেছে? আমি তো শুনলুম তুমি নাকি ওদের নিয়ে রাস্তায় নাচ গান করছো। দিনে দুপুরে নেশা করে এসছেন নাকি? হ্যাঁ, রথিন দত্ত হিজড়েদের নিয়ে রাস্তায় নাচ গান করবে? হ্যাঁ, বাজলামি করছেন আমার সঙ্গে, তাই না? আর রেগে যাচ্ছ কেন? একটা বয়সের পর বাপ ছেলে বন্ধু হয়ে যায়। আর আমি তো তোমার পাতানোর শ্বশুর, একটু না হয় ফাজলামি করলুম। বাজে কথা একদম বলবেন না, বলে দিচ্ছি। নিজেরই মাথা ঠিক। নিশ্চয়ই পরীর কাজ, ডেফিনেটলি পরীর কাজ। ওই ওদেরকে আমার পেছনে লাগিয়েছে। পরি তোমার পেছনে হিজড়ে লাগিয়েছে? ওরা তো বড় সাহস হলো কি করে? সেটাই তো ভাবছি, এত সাহস ও পেল কোত্থেকে? ফোনে অবশ্যই পুরো ব্যাপারটাই অস্বীকার করলো, বললো তো কিছু জানে না। ও কি তোমার কাছে সব সত্যি কথা বলবে? ও কোথাকার তৈরি মাল সেটা তো তোমার অজানা নেই। যেখানকার তৈরি মাল হোক না কেন, আমাকে ভড়কি দিয়ে পার পাবে না। একবার আমি শুধু ওই হিজড়েগুলোর সঙ্গে কথা বলবো, তারপর দেখছি আমি। তোমাকে কিচ্ছু করতে হবে না। আমাকে কিছু মাল ছাড়ো, আমি সব খুঁজে দেবো। সামনে কে আছে, পেছনে কে আছে, সব খবরাখবর তোমার বাড়িতে পৌঁছে যাবে। তুমি হিজড়ের হাতে হয়রান হয়েছো, এটা আমি ঠিক মেনে নিতে পারছি নি। ছাড়ো ছাড়ো, মাল ছাড়ো। ওসব ধান্দা ছাড়ুন। আপনাকে আমার জন্য কিছু করতে হবে না। আমার সমস্যা আমি মেটাবো। আপনি এখন এখান থেকে যান তো, উঠুন, যান। যাচ্ছি ভাই, যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, হিজড়ের তাড়া খেতে শুরু করেছো, এবার বাঁদরের তাড়া না খেতে হয়। আপনি যাবেন? বকছো কেন ভাই? যাচ্ছি তো। আশ্চর্য, পরি তো একেবারে অস্বীকার করলো যে না, ও করেনি, ওইসব কাজ করেনি, করার সাহস পাবে না। তাহলে তাহলে কে? সুদীপ্তা, আমি না সত্যি বিশ্বাস করতে পারছি না যে আপনি আর কোনোদিন দেখতে পাবেন না। খবরটা শোনার পর থেকেই আমি। এই খবরটা তোমাকে কে দিয়েছে বিশাখা? ইন্দুদি তো আমাকে সব বললো। ইন্দু তোমায় বলেছে? হ্যাঁ, বাড়ির সকলে তো আপনার খবরটা জানে, আর সেই নিয়েই তো।
না মানে এখন আমি সেসব কিছু আপনাকে বলবো না। আসলে ইন্দুদির জন্যই তো আপনার এত বড় সর্বনাশটা হয়ে গেল, সেটা ভেবে ভীষণ খারাপ লাগছে। ইন্দুর জন্য মানে? ইন্দুদির সঙ্গে দেখা করতে গিয়েই তো আপনার অ্যাক্সিডেন্টটা হলো, আর ওর ভাগ্যের দোষেই আপনাকে চোখ দুটো হারাতে হলো। আমি তোমার এসব কথা শুনতে রাজি নই বিশাখা। জানি আপনার খারাপ লাগছে, কিন্তু কি করব বলুন, ইন্দুদি তো এখনো আপনার স্ত্রী, আর স্বামী স্ত্রীর ভাগ্য তো একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সেই জন্য আমি ইন্দুদিকেও অনেকবার বলেছি। কি বলেছো তুমি ইন্দুকে? আপনার সঙ্গে থাকার জন্য। ইন্দুদিরই তো এখন আপনার অবলম্বন হওয়া উচিত, তাই না? আপনার স্ত্রী হিসেবে এটা তোর কর্তব্য। ইন্দু আমার স্ত্রী হিসেবে ওর কর্তব্য পালন করলে তোমার খুব সুবিধা হয়, তাই না বিশাখা? আমার সুবিধে? আমার সুবিধার প্রশ্ন উঠছে কি করে সুদীপদা? দাদা একদম ঠিক বলেছে। ইন্দিরা যদি অপূর্বকে ছেড়ে এখানে চলে আসে দাদার কাছে, দাদার জীবনে, তাহলে তোমার তো আবার আমার বলতেও খারাপ লাগছে। সেই জন্য তুমি নার্সিংহোমে ছুটে চলে এসছো। হ্যাঁ, তো বারণ করেছি। তোমরা কিন্তু দুজনেই আমাকে অকারণে ভুল বুঝছো ললিতা। আমি আমি কিন্তু সত্যি শুধুমাত্র সুদীপদার কথা ভেবেই সুদীপদার। তোমার হঠাৎ কেন দাদার প্রতি এত সিম্প্যাথি আমি বুঝতে পারছি না। আমার দাদার অবলম্বন আমি নিজে, তোমার হেল্পের আমার কোনো দরকার নেই। বিশাখা, তুমি বোধহয় জানো না, ইন্দিরা আর অপূর্বর সম্পর্কটা আমি মেনে নিয়েছি। অপূর্ব খুব ভালো ছেলে। আমি চাই না আমার জন্য অপূর্ব আর ইন্দিরার জীবনে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। আই এম সরি, আমি তোমার সাহায্য করতে পারলাম না। প্রশ্নটা আমাকে সাহায্য করার নয় সুদীপদা, আমি সত্যি বলছি, আজকে আপনার এই অবস্থার জন্য দায়ী কিন্তু একমাত্র ইন্দুদি। এই তুমি চুপ করবে? তুমি দাদা না না না, তুমি দাদাকে দেখতে আসার নাম করে দাদার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছো। এর আগে আমি তোমাকে বারণ করেছি এখানে আসতে, কেন এসছো? দয়া করে আমাকে আর দাদাকে একটু শান্তিতে থাকতে দেবে? শান্তিতে থাকতে চাইছো? একদমই। পারবে? হ্যাঁ, মনে হয়। বেশ, তাহলে আমি আসছি। হ্যাঁ সুদীপদা, আসছি। ন্যাকা না বোকা আমি বুঝতে পারি না রে। দেখো দেখো ইন্দিরা, আমি মন থেকে আশঙ্কাটা আমার দূর করতে পারছি না। আমি আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। যত দিন যাবে সম্পর্কে জটিলতা বাড়বে। আর আমি চাই না যে আমার ছেলের জীবনে আর কোনো জটিলতা আসুক। একেই তো অপূর্ব ছাড়া তোমার জীবনে আর কেউ ছিল, এটা আমি মানতে পারছি না। না না ইন্দিরা, তুমি এখানে থাকলে তোমার অশান্তি বাড়বে। আমার কথা শোনো, তুমি আমেরিকা চলো। আমেরিকা? হ্যাঁ, ওটাই তো তোমার আসল শ্বশুর বাড়ি। আমি তো কয়েকদিনের অতিথি হয়ে এসেছিলাম, কিন্তু এখন আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। আমি নিজের ঘরেই ফিরে যেতে চাই। আপনি যে ওখানে ফিরে যেতে চাইছেন, আপনার ছেলে অপূর্ব জানে? হ্যাঁ বলেছি, কিন্তু আমার ছেলে তো মায়ের কথা তো কানেই নেয় না। ও আসলে নিজের বুদ্ধিতে নিজের যুক্তিতেও চলে। অপূর্ব এ দেশ ছেড়ে যেতে চাইছে না। অপূর্ব রাজি না হলে আমাদের যাওয়াটা তো হবে না মা। তুমি তাকে রাজি করাবে? হ্যাঁ, তুমি পাগলটাকে বোঝাও যে এখানে থাকলে তার অশান্তি দিন দিন বাড়তেই থাকবে, সমস্যাও বাড়বে। আচ্ছা, তুমি একটা সংকটে পড়েছ, তুমি কি সেই সংকট থেকে উদ্ধার পেতে চাও না? চাই, আমি নিশ্চয়ই উদ্ধার পেতে চাই, কিন্তু মা
আমি এটাও বুঝি যে পালিয়ে গিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। তোমার আর অপূর্বর কথার মধ্যে অনেক মিল। অপূর্ব পালাতে চাইছে না, কিন্তু আমি খুব অবাক হয়ে যাচ্ছি ইন্দিরা। তোমাদের নিজেদের ঘরে ফিরে যাওয়াটাকে তোমরা পালানো বলছো কেন? এটা তো পালানো নয়। দেখো, আমি আমার সংস্কারটাকে আমার ছেলের সুখের জন্য ত্যাগ করেছি। এখন আমার ছেলে যদি সুখী না হয় তাহলে আমি নিজেকে কি কৈফিয়ত দেব? আপনার ছেলে সুখী হবে না এটা ভাবছেন কেন মা? পরিস্থিতি আমাকে ভাবাচ্ছে। অপূর্ব আর তোমার মাঝখানে সুদীপ নামে যে কাঁটাটা, সেটা তো তুমি উপড়ে ফেলতে পারছো না, আর কোনোদিন পারবে কিনা সেটাও কিন্তু আমি জানি না। আচ্ছা ইন্দিরা, সুদীপের জন্যই কি তুমি এ দেশ ছেড়ে যেতে চাইছো না? না না, তুমি আমার কথাটাই ভুল বুঝো না। তোমাকে আমি আঘাত দিতে চাইনি। আমি আসলে বাস্তবটাকে জানতে চাইছি। অপূর্ব তোমাকে ছাড়বে না, তুমি সুদীপকে ছাড়বে না, তাহলে আমার কি হবে? আমি শেষ বয়সে ভেবেছিলাম আমার ছেলে, ছেলের বউকে নিয়ে আমি একটু সুখে শান্তিতে থাকবো। তাহলে সেই আশা কি আমার পূরণ হবে না? আমি তো কোনোদিন বলিনি যে সুদীপকে আমি ছাড়বো না। সুদীপ কোনো অসুবিধা করবে না আমার জীবনে, আপনি দেখবেন। তোমার ধারণাটা তো ভুল হতেও পারে, কারণ তোমাকে আঁকড়ে ধরে সুদীপ যদি বাকি জীবনটা কাটাতে চায় তাহলে তুমি কি করবে? না না, তুমি আমার কথা শোনো। এখানে থাকলে তোমার অশান্তি বাড়বে। তুমি বরং আমার সঙ্গে আমেরিকায় চলে চলো। আমি কোনো কিছু বলতে পারবো না। অপূর্বর মতের বিরুদ্ধে আমি কিছুতেই যেতে পারবো না। অপূর্ব যে সিদ্ধান্ত নেবে সেটাই আমি মেনে নেব।